চারিদিকে কালা জ্বর বা ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। এই পাহাড়ের জল এখন বিষ। কি করে সম্ভব? শরৎবাবু, আপনি বেঁচে আছেন? আপনার তো গত রাতেই মারা যাওয়ার কথা। হ্যাঁ বাবু, আমার একমাত্র লক্ষ্মী ছিল। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। উফ, খোদা বাঁচিয়েছেন। হে তো বৃষ্টি নয় রে বাবা, যেন আকাশ ফুটো হয়ে জল পড়ছে। ও কালু চাচা, কানে কি খিল লেগেছে? জলদি এক কাপ কড়া করে চা দাও দেখি, আদা বেশি করে দিও। পাশের গ্রামে জমি দেখতে গিয়েছিলাম, ফিরতে গিয়ে তো একদম জুবুথুবু অবস্থা। এই যা বৃষ্টি শুরু হয়েছে, আজ আর থামবে বলে তো মনে হয় না। শরৎ চাচা, আপনি আপনি এখানে কোত্থেকে, কখন এলেন? আরে বঙ্কিম, এত ছটপট করছিস কেন? শান্ত হ, শরীরটা আগে একটু জিরিয়ে নে, তারপর না হয় কথা হবে। এনে বস। বসছি চাচা, কিন্তু মাথাটা ঠিক কাজ করছে না। আপনি তো ঢাকায় ছিলেন, খবর পেলাম কবে যে ফিরবেন তার ঠিক নেই। আজ এই ঝড় বৃষ্টির রাতেই অজপাড়া গায়ের দোকানে একা বসে। হ্যাঁ, এই তো আজকেই ফিরলাম। স্টেশনে নেমে ভাবলাম একবার তোদের পাড়ায় যাই। পথে কালুর দোকানটা দেখে লোভ সামলাতে পারলাম না। কত স্মৃতি এই দোকানের সাথে। ভাবলাম এক কাপ চা খেয়ে একটু জিরিয়েই নি, অমনি এই বৃষ্টিটা আবার জাঁকিয়ে এলো। তা কি রে, তোর সাথেও তো কতদিন পর দেখা হলো। বঙ্কিম বাবু, এই যে বাইরে বাজ পড়ছে আর ভেতরে কালু চাচার চা, এর সাথে যদি একটা জম্পেশ ভূতের গল্প না হয়, তবে রাতটাই বৃথা। এই ঘুমোট অন্ধকারে ভূতের গল্প শুনলে কিন্তু রক্তহীন হয়ে যাবে। এবার শোনার না কিছু একটা। আরে দাদা, রাখুন আপনার গল্প। আমি তো মাইলকে মাইল হেঁটে একদম হাঁপিয়ে গেছি। আমার মাথায় এখন ভূতের বদলে শুধু গরম চায়ের চিন্তা ঘুরছে। তবে শরৎ চাচা থাকতে আমার গল্পের কি দরকার? চাচার পৈতৃক ঝুলি তো হাজারো রহস্যে ভরা। চাচা, একটা রোমহর্ষক ঘটনা শোনান না। গল্প? না রে বঙ্কিম, গল্প তো বানাতে হয়। আমি তোকে যা শোনাবো তা কোনো বানানো গল্প নয়। আমার জীবনের এক নিষ্ঠুরতর আর এক অলৌকিক সত্য কাহিনী, যা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না। তোরা যদি সত্যি শুনতে চাস তবে বলতে পারি। অবশ্যই বলুন মশাই। কালু চাচা, আমাদের সবাইকে আরো এক কাপ করে চা দাও তো। আজ রাতটা তবে শরৎ বাবুর কাহিনীতেই কাটুক। তবে শোন, সে আজ থেকে প্রায় 15-20 বছর আগেকার কথা। তখন আমি যুবক, তোর বৌদিকে নিয়ে ভরা সংসার আমাদের ওই ঢাকায়। হঠাৎ করেই নিঝুমগিরির এক দুর্গম পাহাড়ি অঞ্চলে একটা চা বাগানে একটা বড় চাকরির সুযোগ পেলাম। বেতনটা ভালো, তাছাড়া সুযোগ সুবিধা ওটা অনেক। কিন্তু জানতাম না সেই পাহাড়ি সৌন্দর্য আসলে একটা মরণ ফাঁদ। তখন আমি টগবগে যুবক, নিঝুমগিরির এই নির্জন ফুরমন পাহাড়ের চা বাগানে যখন বদলি হয়ে এলাম, তখন মনে হয়েছিল যেন স্বর্গে এলাম। কিন্তু এই স্বর্গের আড়ালে যে সাক্ষাৎ যমদূত ওঁত পেতে বসে আছে তা কেই বা জানত। জায়গাটা যেমন সুন্দর তেমনই ছিল প্রাণঘাতী। বিশেষ করে বর্ষাকাল এলে এখানে হানা দিত কালা জ্বর। আমি ঠিক করেছিলাম আমি আগে গিয়ে ওইখানে সব কিছু গুছিয়ে তবেই হৈমন্তীকে এখানে নিয়ে আসব।
এই বুঝলেন শরৎ বাবু, এই পাহাড়ের রূপ দেখে ভুলে যাবেন না, এখানে গাছপালা আছে ও মানুষের আয়ু কম। আপনি একা মানুষ, সরকারি বাংলো ঠিক হতে সময় লাগবে। ততদিন না হয় আমার বাসাতেই থাকুন। আপনি যে থাকতে বলেছেন এটাই অনেক রামদেব বাবু, তবে বাসাটা একটু তাড়াতাড়ি হলে ভালো হতো আর কি। হৈমন্তীকে চিঠি দিয়েছি, হতো আসার জন্য ছটপট করছে। বাসার কথা বলছেন, আমি তো ভাবছিলাম এখন না এলে হয়তো আপনার জন্য ভালো হতো, অন্তত এই ঋতুতে। কেন বলুন তো? নতুন জায়গা, নতুন কাজ, আমি তো বেশ উৎসাহ নিয়ে এসেছি। কোনো কি সমস্যা? সমস্যা বা আকাশে বাতাসে শোনেননি বুঝি? চারিদিকে কালা জ্বর বা ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। এই পাহাড়ের জল এখন বিষ, যে নতুন আসছে সেই ধরছে। একটু সাবধানে থাকবেন মশাই, জল না ফুটিয়ে এক ফোঁটাও গলায় ঢালবেন না। আরে মশাই, ঢাকার মানুষ আমরা, কত ধকল সয়েছি, সামান্য জ্বরজারিকে ভয় পেলে চলে? তা এই জ্বরটা হলে কি মানুষ আর বাঁচছে না? জ্বরটা বড় বেইমান শরৎ বাবু, প্রথমে আসবে একদম সাধারণ জ্বরের মতো, গায়ে একটু গরম হবে, আবার সেরেও যাবে। আপনি ভাববেন দূর এ তো কিছুই না, কিন্তু আসল খেলাটা শুরু হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন ফিরে আসে। মানে? শেষবার যখন জ্বরটা ধরে তখন আর ফেরার পথ থাকে না, শরীর কালচে হয়ে যায়, প্রস্রাব হয় আলকাট্টার মতো কালো। ডাক্তার বলতে কিছুই করতে পারে না, চোখের সামনে জীবন্ত মানুষটা করে নীল হয়ে কাঠ হয়ে যায়। ওই যে নিচে শ্মশানটা দেখছেন না, ওখানকার বেশিরভাগই চিতা এই কালা জ্বরে মরা মানুষের। আপনি কি কোনোভাবে আমাকে ভয় দেখাচ্ছেন রামদেব বাবু? ভয় দেখানো আমার কাজ নয় হে ছোকরা, সাবধান করাটা কর্তব্য মনে করলাম। নতুন মানুষরা এখানে বেশি দিন টেকে না, এই পাহাড়ের মাটি বাইরের মানুষকে সহজে সইতে পারে না। রামদেব বাবুর কথাগুলো সেদিন অবহেলায় উড়িয়ে দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম লোকটা আমুদে নয়, তাই হয়তো ভয় দেখাচ্ছে। কিন্তু রাতেই যখন নিজের কোয়ার্টারে একা শুয়ে রইলাম, তখন চারিদিকের ঝিঝি পোকা আওয়াজ আর বাতাসের শোঁ শোঁ শব্দে কেন জানি বারবার সেই কালা জ্বরের কথাই মনে পড়তে লাগলো। তখনও জানতাম না যে নিয়তি আমার জন্য কি লিখে রেখেছে। না, আর কোনো আশা দেখছি না। পালস একদম পড়ে গেছে, কালা জ্বর তার শরীরের ভেতর পুরো পুড়িয়ে দিয়েছে। ডাক্তার বাবু, তবে কি আজ রাতে? চিকিৎসা শাস্ত্রের বাইরে তো আমরা যেতে পারি না গফুর। এই সংকটময় রাতটা উনি কোনোভাবেই কাটাবেন না। লিভার কিডনি সব বসে গেছে একেবারে, এখন শুধু সময়ের অপেক্ষা। তবে আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে ডাক্তার বাবু? এটা তো ছোঁয়াচে রোগ, ওনার তো জ্ঞান নেই। আমরা এখানে থাকলে শুধু শুধু নিজেদের জান বিপদে ফেলা। আর তার সে চলুন অফিসের বড় বাবুকে গিয়ে বলি শ্মশানের লোক ঠিক করে রাখতে, কাল সকালেই তো সব শেষ। কিন্তু রোগীকে এভাবে একা ফেলে যাওয়াটা তো ঠিক হবে না। আরে ডাক্তার বাবু, মরার সাথে কে থাকে? এই জঙ্গলি এলাকায় রাতের বেলা অপদেবতারও ভয় আছে। চলুন চলুন, আর দেরি করবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। শরীরটা তখন পাথরের মতো ভারী, চোখ খোলারও ক্ষমতা ছিল না আমার, কিন্তু মনের কোণায় সব অনুভূতি করতে পারছিলাম। তারপর সবাই আমাকে একে একে একা ফেলে চলে গেল। বুঝতে পারলাম যমদূত আমার শিয়রে এসে দাঁড়িয়েছে। কিন্তু তখনই শুরু হলো এক অবিশ্বাস্য ব্যাপার।
কোনো ভয় নেই, তোকে ঘিরে আমি গণ্ডি দিচ্ছি। এই গণ্ডির ভেতর কেউ আসতে পারবে না, তুই ঘুমো। অদ্ভুত একটা শান্তি অনুভব করলাম। মনে হলো আগুনের মতো তপ্ত শরীরটা হঠাৎ শীতল হয়ে গেছে। কে কে তুমি? তোর কোনো চিন্তা নেই, তুই নিশ্চিন্তে ঘুমো, আমি পাহারা দিচ্ছি তো। কি করে সম্ভব? শরৎবাবু, আপনি বেঁচে আছেন? আপনার তো গত রাতেই মারা যাওয়ার কথা। কাল রাতে কেউ আমাকে মরতে দেয়নি ডাক্তারবাবু। আপনারা আমাকে একা ফেলে গেলেও এই পাহাড়ি গ্রামের এক মেয়ে সারা রাত আমার শিয়রে বসেছিল। মেয়ে? কোন মেয়ে? এই নির্জন বাংলায় মেয়ে আসবে কোত্থেকে? এই পাহারা তো দূরের কথা, এই গোপুর সারা রাত বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। এর মধ্যেই 15 বছর পার হয়ে গেছে। সেই মেয়ের কোনো হদিশই আমি পাইনি। শুধু শুনতাম মেয়েটিকে নাকি প্রায় পাহাড়ি অঞ্চলে দেখা যায়। একদিন আমি আর হৈমন্তী রাতের খাবার শেষ করে ধীর পায়ে হাঁটছিলাম। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সরু রাস্তাটার দুপাশে ঘন জঙ্গল। হৈমন্তী আমার হাতটা শক্ত করে ধরেছিল। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। হবে নাই বা কেন, জমের দুয়ার থেকে ফিরে এসেছিলাম আমি, কিন্তু আমার মনের ভেতর তখনও একটা অশান্ত ছায়া। আমি বারবার ভেবেছিলাম সেই রাতটার কথা। কে ছিল সেই মেয়েটা? জানো শরৎ, তুমি সুস্থ হয়ে ওঠার পর থেকে আমার কেন জানি এই জায়গাটাকে আর ভয়ঙ্কর মনে হয় না। পাহাড়ের এই শান্ত ভাবটা আমার খুব ভালো লাগে। শান্তি কি সত্যি আছে হৈমন্তী? ডাক্তার আর আমার অফিসের কলিগরা এখনো বুঝতে পারছে না যে আমি সেদিন কিভাবে বেঁচে ফিরেছিলাম। আর ওই মেয়েটার কথা আমি আজও ভুলতে পারছি না। থাক না সেসব অলৌকিক চিন্তা, দেখো আজ আকাশটা কত পরিষ্কার। নমস্কার বাবু, নমস্কার মা জননী। মা এসছেন শুনে খুব খুশি হলাম। আরে আপনি, আপনাকে তো অনেকদিন গেটে দেখি না কাকা। কি খবর আপনার? খবর আর কি বাবু, এই পাহাড়ে পড়ে আছি। আপনারা এত রাত্রে এখানে একা হাঁটছেন, দিনকাল তো ভালো না। মা এসছেন, একবার না হয় আমার এই গরিবের কুড়ে ঘরটা গিয়ে একটু চার একটু পায়ের ধুলো দিয়ে যেতেন আর কি, বড় আনন্দ পেতাম। আপনি এত করে বলছেন যখন, চলুন তবে, এক কাপ গরম চা মন্দ হবে না। এ কি শরৎ, দেখো দেখো এদিকে, এই ছবিটা এখানে কেন? এটা তো ফুলরি। হৈমন্তীর চিৎকার শুনে দ্রুত গিয়ে দাঁড়ালাম দেওয়ালের ওই পুরনো ফ্রেমটার সামনে। একেবারে ধুলো মাখা এক চিলতে সাদা কালো ছবি, কিন্তু সেই ছবির বড় বড় ডাগর দুটো চোখ, অবিকল সেই দৃষ্টি যা আমি সেই কাল রাত্রিরে অচৈতন্য অবস্থায় দেখেছিলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। আমার আর বুঝতে বাকি রইল না
এই সেই মেয়ে যে গণ্ডি কেটে জমের দুয়ার থেকে আমাকে ফিরিয়ে এনেছিল। জগতের সব যুক্তি ওই স্থির চোখের সামনে মুহূর্তেই হার মেনে গেল। ফুলরি, তুমি একে চেনো হৈমন্তী? চিনব না মানে শরৎ? তোমার এই নিঝুম গিরিতে বদলি হওয়ার 2 বছর আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম, ও তখন আমার ছায়ার মতন সঙ্গী ছিল। এত মিষ্টি একটা মেয়ে, সারাক্ষণ আমার আঁচল ধরে ঘুরঘুর করত। এক মুহূর্তের জন্য আমার সঙ্গ ছাড়তো না ও। আমি ওকে কত করে বলতাম, ফুলরি, তোর যখনই খিদে পাবে কিচ্ছু চিন্তা না করে আমার কাছে চলে আসবি। কত দুপুরবেলা ও আমার পাশে বসে আমারই থালা থেকে ভাগ করে ভাত খেয়েছে। খাওয়ার পর আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকতো, আর পরম মমতায় নিজের কচি হাত দিয়ে আমার চুলে বিলি কেটে দিত। কিন্তু শরৎ, ও এখানে কেন? আর তুমি এমন স্থির হয়ে আছো কেন? ও কি আর বেঁচে নেই? আপনি ঠিকই ধরেছেন মা। ও আর নেই। ও আমাদের ছেড়ে চলে গেছে। ও কি তাহলে আপনার মেয়ে ছিল? হ্যাঁ বাবু, আমার একমাত্র লক্ষ্মী ছিল ও। এই অভিশপ্ত কালা জ্বর, এই কালা জ্বরেই সব শেষ হয়ে গেল। বিনা চিকিৎসায় মেয়েটা আমার চোখের সামনে নীল হয়ে মরে গেল। হায় ঈশ্বর, আমি জানতামই না ওই পাহাড়েই থাকে। জানিস বঙ্কিম, ওই জীর্ণ ঘরে ফুলরির ছবিটা দেখার পর থেকে আমার ভেতরে সব ওলটপালট হয়ে গিয়েছিল। সেদিন বুঝেছিলাম ওইটুকু একটা বাচ্চা মেয়ে, সে কেন জমের সাথে লড়াই করে আমাকে বাঁচিয়েছিল। সে আসলে তার প্রিয় দিদি হৈমন্তী দিদির সিঁথির সিঁদুর মুছতে দিতে চায়নি। হৈমন্তী ওকে ভালোবেসে নিজের থালা থেকে ভাত খাইয়েছিল। সেই এক মুঠো ভাতের ঋণ শোধ করতেই ও ফিরে এসেছিল। ভালোবাসা যে মৃত্যুর চেয়েও শক্তিশালী হতে পারে, ফুলরি আমাকে সেটা শিখিয়ে দিয়ে গেল। তারপর কি হলো চাচা? ফুলরির ওই অতৃপ্ত আত্মার জন্য আপনি কি কিছু করতে পারলেন না? ও কি মুক্তি পেল? ওইটুকুই আক্ষেপ রে বঙ্কিম। আমি যখন শুনেছিলাম মেয়েটা ছটফট করছে, মুক্তির পথ কিছুতেই খুঁজে পাচ্ছে না, আমি আর স্থির থাকতে পারলাম না। দারোয়ান কাকার কাছে গিয়ে শুনলাম ওর মা গ্রামের বাড়িতেই থাকে। আমি ঠিক করলাম কোনো তান্ত্রিক বা ধর্মীয় বিধান দিয়ে ওর আত্মার শান্তির ব্যবস্থা করতেই হবে। যে করেই হোক আমি ওকে মুক্তি দেবই। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। কি হয়েছিল শরৎবাবু? রওনা দিয়েছিলাম গ্রামের দিকে, কিন্তু মাঝপথে এক ভয়াবহ বাস অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। সব ওলটপালট হয়ে গেল রে বঙ্কিম, সব ওলটপালট হয়ে গেল। আমি আর আমার কথা রাখতে পারলাম না। আমি তো পারলাম না বঙ্কিম, আমি তো পরপারেই চলে গেলাম ওই অ্যাক্সিডেন্টে। আমার শেষ সময় হয়ে গিয়েছিল বহু বছর আগে, কিন্তু আজ আমি ফিরে এসেছি শুধু তোর কাছে। আমি আর ফুলরি দুজনেই আটকা পড়ে আছি রে। তুই কি পারবি ফুলরির শেষ ইচ্ছেটা পূরণ করতে? আমাকে আর ওই ছোট্ট মেয়েটাকে ঋণের বোঝা থেকে মুক্তি দিতে? পারবি আমাদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে? শরৎ চাচা, চাচা! কাকে চাই বাবা?
মা, আমি হৈমন্তী চাচির কাছ থেকে এসেছি। হেমন্তী, ওনার কথা আর কি বলবো বাবা। ওনার ঋণ তো আমরা কোনো জন্মে শোধ করতে পারবো না, কিন্তু আপনি কেন এসেছেন? মা, একটা বিশেষ কাজে এসেছি। ফুলুরি, আপনার সেই ছোট্ট মেয়েটি যখন বিদায় নিল, তখন কি তার কোনো শেষ ইচ্ছা ছিল? কোনো এমন কাজ যা সে করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি? কোনো অপূর্ণ স্বাদ? ইচ্ছে তো কতই ছিল বাবা। পাহাড়ি মেয়েদের ইচ্ছে তো খুব বড় হয় না, কিন্তু এই পোড়া কপাল, মেয়ের শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। কি ইচ্ছা ছিল মা? আমাকে বলুন, আমি কথা দিচ্ছি সেটা পূরণ করার চেষ্টা করব। মেয়েটা যখন কালা জ্বরে ভুগছিল, তখন ঘোরের মাথায় বারবার শুধু একটা জিনিসের কথাই বলছিল, মা, আমার সেই লাল শাড়িটা কোথায়? দিদির দেওয়া লাল শাড়িটা আমায় পরিয়ে দাও মা, আমি ওটা পরবো। লাল শাড়ি? কোন লাল শাড়ি মা? হেমন্তী দিদি ওকে একটা টকটকে লাল রঙের শাড়ি উপহার দিয়েছিলেন। হেমন্তী দিদিকে ও নিজের বড় বোনের মতো শ্রদ্ধা করত। ওর খুব ইচ্ছে ছিল সামনের পুজোয় ওই শাড়িটা পরে ও হেমন্তী দিদির কাছে যাবে, কিন্তু আমি কেমন অলক্ষণে মা দেখো বাবা। গ্রাম থেকে যখন তাড়াহুড়া করে এখানে আসলাম, উত্তেজনায় আর বিপদে শাড়িটা ওখানেই ফেলে এসেছিলাম। আপনি কি শাড়িটা ওকে দিতে পারেননি? না বাবা, মেয়েটা মরার আগের মুহূর্ত পর্যন্ত শুধু ওই লাল শাড়িটার কথাই জিজ্ঞেস করছিল। মা, ওই শাড়িটা কি এখনো আপনার কাছে আছে? আছে বাবা, এখানেই আছে, যত্নে তুলে রেখেছি, কিন্তু ওটা তো এখন শুধুই একটা কাপড়ের টুকরো। ওটা পরার মানুষটা তো আর নেই। মা, আপনি শাড়িটা আমার কাছে দিন। আমি জানি ওটা কাকে দিতে হবে। আমি কথা দিচ্ছি আপনার মেয়ের অতৃপ্ত আত্মা এবার শান্তি পাবে। চাচা, আমি বুঝতে পেরেছি আপনি আর ফুলুরি কেনই মর্তের মায়ে আটকে আছেন। আমি আসছি চাচা, হ্যাঁ আমি আসছি ফুলুরি। কাকা, ও কাকা, বাড়িতে আছেন? কে আপনি? কি 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 চান? কাকা, আমি বঙ্কিম, শরৎ চাচার ভাতিজা। আমাকে সেই জায়গায় নিয়ে চলুন যেখানে ফুলুরিকে দাহ করা হয়েছিল। আমি গয়া থেকে ওর প্রিয় সেই লাল শাড়ি নিয়ে এসেছি। ওর শেষ ইচ্ছা পূরণ না করা পর্যন্ত শরৎ চাচা কিংবা ফুলুরি কেউই মুক্তি পাবে না। দাহ দাহ করার ভাগ্য কি আমার মেয়ের হয়েছিল বাবু? ওই রাক্ষসে কালো জ্বর, জ্বরের নাম শুনলে তখন জমদূত ভয় পেত। ডাক্তার আরদালি, গ্রামের লোক সবাই তখন জান বাঁচানোর জন্য পাগল। কেউ আমার মরা মেয়েটার কাছে কয়েছেনি বাবু, কেউ না। সে কি? তবে কি ওর সৎকার হয়নি? না বাবু, শ্মশানে নিয়ে যাওয়ার সাহস কারো ছিল না। সবাই মিলে কোনো মতে বুনো ঝোপের আড়ালে একটা হাঁটু গর্ত খুঁজে ওকে মাটি চাপা দিয়ে পালিয়েছিল। আমার কলিজার টুকরোটা একটু আগুনও পায়নি বাবু। শ্মশানটুকুও কপালে জোটেনি ওর। ওই অন্ধকারে ওকে একা ফেলে সবাই চলে গেল। শুধু আমি অসহায়ের মতন দূর থেকে চেয়ে দেখেছিলাম।
ও এখানে বাবু, ওই বুনো ঝোপটার নিচেই আমার ফুলরি শুয়ে আছে বাবু, আমার ফুলরি। ফুলুরি, আমি জানি, আমি জানি তুই এখানেই আছিস। এই দেখ মা, তোর মা শাড়ি পাঠিয়েছে, হৈমন্তী দিদির দেওয়া সেই লাল শাড়ি। তুই এটার জন্যই তো আটকে ছিলি। এই নে মা, তোর শাড়ি আজ আমি তোকে ফিরিয়ে দিলাম। শরৎ চাচা, আপনি যেখানেই থাকুন আজ সাক্ষী থাকুন, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করলাম। এবার আপনার ঋণের বোঝা নামিয়ে শান্তিতে ফিরুন চাচা। তুই পেরেছিস বঙ্কিম, তুই পেরেছিস, সত্যি তুই পেরেছিস। আজ তুই আমাদের মুক্তি দিলি। চাচা, আপনি? এই লাল শাড়িটার মধ্যেই ফুলরির প্রাণটা আটকে ছিল। হৈমন্তীর প্রতি ভালোবাসা আর একটা লাল শাড়ির স্বপ্ন, এইটুকুই ছিল ওর পৃথিবী। আজ ওর সব ইচ্ছে পূরণ হয়েছে, আজ ওর সব ঋণ শোধ হয়েছে, তার সাথে আমারও মুক্তি হলো। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা 10 জন বিজয়ীর নাম বেছে নিয়েছি। মনিকা ভান্ডারী, দক্ষিণ 24 পরগনা, সুভাষগ্রাম। দীপু মণ্ডল, পায়েল মণ্ডল, মুর্শিদাবাদ। জান্নাত, মাদারীপুর, বাংলাদেশ। সোনিয়া, বাংলাদেশ। নিশিতা, চট্টগ্রাম, বাংলাদেশ। চিত্রা দাস, হাওড়া, বেলগাছিয়া। সাহিব, পলাশী। সুজাতা বারিক, উত্তরপ্রদেশ থেকে। রিশান হেমব্রম, মেদিনীপুর। প্রসেনজিৎ দেবনাথ, ত্রিপুরা। আমাদের আজকের প্রশ্ন, ফুলরিকে লাল শাড়িটি যে দিয়েছিল তার নাম কি?